নির্বাচনী বন্ড নিয়ে বিজেপির প্রথম স্থানে থাকা নিয়ে রাজনীতির পারদ যখন চড়ছে, তখন লোকসভা ভোটের মুখে বাংলায় প্রধানমন্ত্রীর নতুন প্রতিশ্রুতি। সরকার গঠন হয়ে গেলে ইডির বাজেয়াপ্ত করা প্রায় ৩,০০০ কোটি টাকা রাজ্যের গরিবদের ফেরানোর চেষ্টা শুরু হবে। তার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোনে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। मैं जो लीगल एडवाइस रह रहा हूं, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है, और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে নির্বাচনী আদর্শ আচরণ বিধি যখন কার্যকরী, তখন প্রধানমন্ত্রী এই ধরনের আশ্বাস দেন কি করে? এই ধরনের কোনো আশ্বাস অবাস্তব শুধু নয়, এটা বেআইনি এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করার শামিল। কোনো বিচারাধীন মামলা সম্পর্কে জনসমক্ষে কেউ বা কারা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে, ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেবো বা সেইভাবে বিলি করে দেবো, সেটা আদালতের অবমাননার শামিল। সারা ভারতবর্ষ জুড়ে যে চাঁদা না হলে ইলেকট্রাল বন্ডের নামে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদি নিজে রোজগার করলো, সেই টাকাটা বন্টিত হবে কি? চাঁদা নিয়ে ধান্দা করার যে ব্যবস্থা করলো, ঘুষের পরিবর্তে কাজের যে ব্যবস্থা করলো, সেই টাকাগুলো কি বেআইনি পথে রোজগার করার টাকা নয়? আমি আলোচনায় আসবো, সলিলবাবুর কাছে এই জায়গায় যাবো। সলিলবাবু, অবশ্যই নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা সেটা যেমন একটা বড় প্রশ্ন, তার পাশাপাশি এটাও তো একটা প্রশ্ন, পিএমএলএ অ্যাক্টে এই টাকাগুলো বাজেয়াপ্ত করেছে ইডি, কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে দেশের প্রশাসনিক প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তিনি এই আশ্বাস কি দিতে পারেন বা এই প্রতিশ্রুতি কি দিতে পারেন যে সেই টাকা গরিবদের মধ্যে বন্টন করা হবে, সেই সংক্রান্ত আইন আনার ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করবেন? দেখো, তোমাকে আমি দুটো কথা বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্টে 4টে ক্রাইটেরিয়া নির্বাচন কমিশনার দিয়েছে। একটা হচ্ছে মানি, মাসল, মিসইনফরমেশন অ্যান্ড মডেল কোড অফ কন্ডাক্ট। দেখো, উনি যেটা বলেছেন, 1 নম্বর যে উনি যেটা বলেছেন, এটা কিন্তু কোর্টের এই অ্যাডজুডিকেশন পাওয়ারটা কিন্তু সব কিছুই ওনারই হাতে, সব কিছু ওনার হাতে। যারা জানে এই পিএমএলএ একটা, তারা জানে এটা টেম্পোরারি কনফিসকেট করে, তারপরে ওটা একটা অ্যাডজুডিকেশন, একটা মানে ডাইরেক্টর প্রিসাইডস, এবং তারপরে সে যখন ওটাকে কনফার্ম করে এটা রেকমেন্ড করে পাঠিয়ে দেয়, সরকারি দপ্তরে পাঠিয়ে দেয়, ওখান থেকে ওটা কনফার্ম হয়। সুতরাং এটা ওনার হাতেই আছে। এটা কিন্তু উনি যেটা বলেছেন, কিন্তু সুচতুরভাবে উনি ওটা এড়িয়ে গিয়ে বলছেন আমরা আইনি পদক্ষেপ করার চেষ্টা করব। ঠিক এই কথা, পরের সরকার গঠিত হলে আমরা করব। এটা একবারে মানে 100% ব্রিচ অফ মডেল কোড অফ কন্ডাক্ট যদি নাও ধরা যায়, বাট 75% কিন্তু ব্রিচ অফ কন্ডাক্ট হয়েছে, এটাও হয়েছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু উনি মডেল কোড অফ কন্ডাক্টে যে ব্রিচ হয়েছে তার এগেইনস্টে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু ব্যবস্থা নিতে পারে, অন্তত শোকজ নোটিশ ওনাকে করা উচিত। শুধুমাত্র যে মডেল কোড অফ কন্ডাক্টই ভঙ্গ হয়েছে এমনটা নয়, তার পাশাপাশি প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই, বেশিরভাগের ক্ষেত্রেই যেখানে ইডি টাকা এভাবে গ্রহণ করেছে, যেভাবে অ্যাটাচ করেছে, তার বেশিরভাগটাই কিন্তু আমরা জানি যে কোর্ট মনিটর তদন্ত। সেখানে কোথাও একটা আদালত অবমাননার প্রসঙ্গ কিন্তু আসে সপ্তর্ষি। কিন্তু তাহলে তো ইস্তাহার বলে কোনো বস্তু থাকা উচিত নয় রাজনৈতিক দলের। ভোটের সময় যদি আমার ইস্তাহার না আসে, আমার ইস্তাহার কোন সময় বেরোয়, কোন রাজনৈতিক দলের বেরিয়েছে এখন অবধি?
ইস্তাহার তো বেরোবে আর কিছুদিন পরে, আচ্ছা। প্রথম পর্যায়ে ভোটের আগে। তো ইস্তাহারের মতন আমি রাখতে পারি না, 100 বার রাখতে পারি। এবং উনি বলছেন যে নতুন সরকার এলে আইনের মাধ্যমে হবে, এটা আমার ইস্তাহারের বিষয়। আর যদি না হয় তাহলে কোনো রাজনৈতিক দল কি ইস্তাহার রাখবে না? তাহলে এটাও কি কোথাও প্রধানমন্ত্রী কার্যত ঘুরিয়ে মেনে নিলেন যে ইডি যে টাকা অ্যাটাচ করেছে সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন? তার মানে সিবিআই ইডি কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থা নয়, একটা আইনি পদ্ধতির মাধ্যমে বলছেন, উনি একটা পথ দেখাচ্ছেন, এখানেই ওনার গ্যারান্টি। উনি গত 10 বছর ধরে যেটা বলেছেন সেটা করেছেন দেশের জন্য। গত 10 বছরে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব করেছিলেন। দেশের বাইরে যে টাকা চলে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনা এবং সেখানে 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে যাবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি বলেছিলেন একবার শুনে নিই, তারপর আসছি আলোচনায়। ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। इतने रुपये 2018 সালের প্রতিশ্রুতি 2024 সালেও কিন্তু বাস্তবায়িত হয়নি। এখন যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা নাকি ইস্তেহারে বলা প্রতিশ্রুতি, এমনটাই সপ্তর্ষির দাবি। রাহুল দা হিসেবে ইস্তেহার প্রথম কথা হচ্ছে তুমি কেন এটাকে নিয়ে টানলে কুসুমিতা? ও তো পরে অমিত শাহ ক্লিয়ার করে দিয়েছেন যে জুমলা ছিল একটা। তো জুমলা তো বলতেই পারে, বিজেপি মানেই জুমলা। আজকে প্রধানমন্ত্রীর দায়িত্বে দাঁড়িয়ে কোন ইস্তেহার প্রকাশ করা আর প্রধানমন্ত্রী সরাসরি কোন প্রার্থীকে বলছেন মানে ঠিক তৃণমূল কংগ্রেস যেভাবে 500 টাকাটা 1000 টাকা করে দেয় লক্ষ্মীর ভান্ডারে, সেটাই প্রকল্প। তুমি তো দুটো গুলিয়ে ফেলছো। আজকে আদর্শ বিজেপি আবার 1000 টাকা 3000 করে দেবে বলছে। আদর্শ আচরণবিধি হওয়ার পরে প্রধানমন্ত্রী যেভাবে কোনো প্রার্থীকে বলছেন আমরা টাকাটা ফেরত দেবো, প্রথম কথা এটা বলতে পারেন না। দ্বিতীয়ত জুডিশিয়ারি, সেটাও মানতে হয়। পার্থভূমি যেভাবে বলছেন যে বুথে লিড দিতে পারবে সেখানে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত আবাস যোজনার টাকা ফেরত দিয়ে আসবে, এটা কি? এটা যদিও লঘু এখানে দাঁড়িয়ে, এবং না প্রধানমন্ত্রী বলছেন দেশের, তার মানে ইডির টাকা যে তুমি বললে উনি ফেরত দিতে পারেন, অথচ 100 দিনের টাকা দিচ্ছেন না। ব্যারাকপুরের প্রার্থী তিনি আবাস যোজনার টাকা দিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিতে পারেন আপনি বলছেন। লোকের ভোট কিনবো, এই যে প্রলোভন, এই যে গরিবের সাথে তঞ্চকতা, উনি আইনি ব্যবস্থা নেবেন বলছেন, নিজের দায়িত্বে বলছেন। না মোদির গ্যারান্টি ভোট তো হয়, ভোট তো হয়। দাঁড়ান 1 মিনিট জয়ন্দা শুনুন, জয়ন্দা ভোট তো 42টা আসনে এই রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে হয়, আর গোটা দেশে প্রধানমন্ত্রীর মুখ থেকে হয়। মোদির গ্যারান্টি যেখানে বিজেপি বারবার প্রচার করছেন, মোদি বলছেন, সেখানে এটাও তো আমরা মোদির গ্যারান্টি। এটা মোদির গ্যারান্টি মানে ভাঁওতা সবাই বুঝে গেছে। 1 2 হচ্ছে যে উনি এত বড় বড় কথা বলছেন, ফোনে কথা বলেছেন কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে, উনি রানী, হ্যাঁ রাজমাতা বা রানী, যাই হোক, উনি বলছেন যে এই টাকা ফেরত আগে এই যে নির্বাচনী বন্ডে যে টাকাগুলো নিচ্ছে সেগুলো ফেরত দিয়ে দেখান তো ক্ষমতা থাকলে। বিষয়টা হচ্ছে যে উনি যা বলেছেন কোনোটা করেন। আজকে 80% শিক্ষিত যুবক যুবতী তারা বেকার। একটা কম বয়সী ছেলে হিসেবে 2 কোটি চাকরি, কোনো চাকরি ঠিকভাবে দিতে পারেননি উনি। পরিষ্কার কথা, এই যে জব মানে রোজগার মেলার নামে একটা জায়গাতে সরকারি যে পেন্ডিং চাকরি সেগুলো অ্যাপয়েন্টমেন্টে বিলি করেছেন। কোনো ক্ষেত্রে এখন আপনি দেখতে পাবেন, আজকে পরিসংখ্যান আপনাদের পত্রিকাতেই বেরিয়েছে যে স্টার্ট আপগুলো তৈরি হয়েছে সেখানেও কাজের যে সুযোগ সেরকম নেই, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। তবে কিছুক্ষণ আগে রাহুল বাবু বলছিলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা আদর্শ আচরণবিধি চলাকালীন। পার্থভূমি কি বলেছিলেন আবাস যোজনার টাকা ফেরানোর জন্য শোনাবো আপনাদের। আমি পার্থভূমি মহাশয়কে বলবো, আপনাদের একটা গিফট আমরা দেবো, 15,000 গিফট আমরা দেবো। সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে। আমি রফিকারের কথা বলিয়ে বলছি, যে অঞ্চল হাইয়েস্ট দেবে বড় প্রাইজ আছে। তার মানে সলিলদা বক্তব্যটা হচ্ছে যে এই দুর্নীতি হটাও, দেশ বাঁচাও বা দুর্নীতি দূর করে দেবো, যুব সমাজকে একটা নতুন দেশ উপহার দেবো, ব্যাপারটা কোনোটাই সেটা নয়। মানে যেই বলুন মোদি গ্যারান্টি বা যেই বলুন সততার প্রতীক, আখেরে বক্তব্যটা হচ্ছে ভোটটা আমাকে দিন এবং পুরো ব্যাপারটাই হচ্ছে গিফট। হ্যাঁ সবটাই গিফট। মানে তাহলে তো আমি তো বলছি মানে ক্যাশ এগেনস্ট কোশ্চেন এগেনস্ট ক্যাশ, সোজা কথা। এই যে বক্তব্য যেটা রাখছিলেন,
এগুলো কিন্তু মানে আমাকে ভোট দাও মানে ভোট রাজনীতি। আমি বারবার এক কথা বলি, সবার উপরে ভোট, দুর্নীতি হটানোর কথাটা কোথায় আসছে? বলছি তো সবার উপরে ভোট সত্য, তাহার উপরে নাই। এবং আমি বলছি যে একটা কথা যুক্ত করে নিন আপনি, সেটা হচ্ছে ভোটার যদি গণতন্ত্রের কনজিউমারে পরিণত হয় না, সেটা কিন্তু গণতন্ত্রের খুব বিপজ্জনক। না না, রাজনৈতিক নেতারা তাদের পণ্য ভাবছে। আমি বলছি যে এটা পণ্য ভাবছে, তাই বলছে তোমরা আমাদের দাও, আমাকে লিড দাও, আমাকে জিতিয়ে দাও, আমি তোমাদের এটা দেবো। শুধু পণ্য ভাবছে, বাজারের পণ্য ভাবছে এবং তাদের কেনা যায় একেবারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কেন্দ্রীয় এজেন্সির অভিযানে উদ্ধার হওয়া অর্থ নিয়ে যে বিস্ফোরক অভিযোগ করেছিলেন, শোনাবো আপনাদের। আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। রাহুল দা, সারদার সময় যখন একটা 500 কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছিল, তখনও তো বিষয়টা সাবজুডিস ছিল। সুখেন্দু শেখর রায় যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে এই টাকা ফেরানোর কথা প্রধানমন্ত্রী যেটা বলছেন, গোটা ব্যাপারটাই সাবজুডিস, এবং তিনি বলছেন যে এখানে একটা আদালত অবমাননা করা হচ্ছে। সারদার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আদালত অবমাননা ছিল। আমরা যখন 200 কোটি টাকা ফেরত দেওয়া আরম্ভ করেছিলাম, এবং তখন সেখানে বিরোধীরা চলে গেছিল কোর্টে, আদালতে চলে গেছিল, গিয়ে ওটাকে আটকে দেওয়া হয়েছিল, এবং গরিব মানুষের টাকাটা আটকে দেওয়া হয়েছিল, যে ফেরত দেওয়ার কথা ছিল সেটা আটকে দিয়েছিল কারা? বিরোধীরা। এবং সাবজুডিস ছিল কি ছিল না, সেই সময় কি ক্ষতিপূরণ বা টাকা ফেরতটা দেওয়া যায়? যে প্রশ্নটা আজকে প্রধানমন্ত্রীর জন্য তুলছেন, সেটা নিজেদের ক্ষেত্রে কি খাটেনি? কমিটি গঠন করা হয়েছিল, রীতিমতো কমিটি গঠন করে, এবং সেটাকে না দেওয়া হয়েছে, সেখানে বিরোধীরা শুরু করা হয়েছিল, টাকা ফেরত পাচ্ছিল, আটকে দেওয়া হয়েছিল, বিরোধীরা তাদের নোংরা রাজনীতি মানে সেটা জাস্টিফাইড ছিল। আমি বলছি সেটা জাস্টিফাইড ছিল। রাহুল দা, আজকে যদি এই 3,500 কোটি টাকা ফেরত দেওয়ার বন্দোবস্ত প্রধানমন্ত্রী করেন, তাহলে সেটাকে আপনারা সমর্থন করবেন না? প্রথম কথা, তুমি কথা বলো, আমি বললাম তো 15 লক্ষ টাকা যেমন সত্যি, বিদেশি টাকা নিয়ে আসা যেমন জুমলা, তুকুরের মানুষের চাকরি যেমন জুমলা, বেকারত্ব রেকর্ড করা জুমলা, নোটবন্দির পরে পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, যে নৈরাজ্য চলছে, একটা দুর্নীতি কি করে ইনস্টিটিউশনের পর্যায়ে নিতে হয়, এটা আপনার দল থেকে মানুষ শিখেছে, মানুষ দেখেছে। একটা চাকরির জন্য আপনারা মেধাকে কম্প্রোমাইজ করছেন, মধ্য মেধা, নিম্ন মেধা, যে পাওয়ার যোগ্য না তারা চাকরি পাচ্ছে। তোমার দলে তাহলে তোমার দলে নারায়ণ রানে কি করছে? তোমার দলে হেমন্ত শর্মা কি করছে? প্রশ্নটা হচ্ছে তোমার দলে সত্যবান মালিক 300 কোটি টাকা ঘুষের কথা বলে উত্তর নেই। ইউদিরাপ্পা কি করছে তোমার দলে? কি চুরিতে নেই? তোমার দলে অজিত পাওয়ার কি করছে? কি কোন চুরিতে নেই? তোমার দলে নবীন জিন্দাল কি করছে? আপনি দেখান আপনার দলে হোয়াইট সপ্তর্ষি এক মিনিট একটু বলে নি। সেটা হচ্ছে কি, নবীন জিন্দাল এবং জনার্দন রেড্ডি এই দুজন এই মুহূর্তে বিজেপিতে কি করছেন, অশোক চৌহান কি করছেন, সেটা হেমন্ত বিশ্ব শর্মা, হ্যাঁ, কোনো কেলেঙ্কারি বাকি নেই ওনার নামে। তিনি এসে বলছেন যে কংগ্রেস মুক্ত ভারত করবেন, যে জায়গা ওয়াশিং মেশিন, যে জায়গাটাতে খুব স্পষ্টভাবে এই কথাটা বলবার, সেটা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পার্থ ভৌমিক যেটা বলেছেন, বেআইনি শুধু নয়, ওনার কিন্তু প্রার্থীপদ চলে যাওয়ার জায়গায় চলে যাওয়ার কথা। দ্বিতীয় যে জায়গা বিষয়টা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এটা যদি একমাত্র ফোনে ব্যক্তিগত স্তরে বলেছেন, কিন্তু উনি বলেছেন যে আপনি বলবেন প্রধানমন্ত্রী বলেছেন আপনাকে, অর্থাৎ এখানে মোদী কি গ্যারান্টির কথাবার্তাগুলো চলে আসছে। তো এইটা সম্পূর্ণ বেআইনি, প্রধানমন্ত্রী এভাবে বলতে পারেন না। কিন্তু অদ্ভুত ভাবে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কোন একটা রাজনৈতিক দলের ইস্তেহার প্রকাশ করা, সেখানে কাজের প্রতিশ্রুতি দেওয়া, কাজের খতিয়ান দেখানো, আর ফোনে কোনো একটা বার্তা দেওয়া যেটাকে প্রধানমন্ত্রী তার গ্যারান্টি বলে প্রচার করতে বলছেন, দুটো কি এক? না, এক নয়। ইস্তেহার এক জিনিস, আর প্রধানমন্ত্রী যেটা বলেছে ওটা পাবলিক ডোমেনে এসছে, এক্স্যাক্টলি নিউজে এসছে, মিডিয়াতে এসছে, দুটো আলাদা। ইস্তেহারটা সপ্তর্ষি যেটা বলছে, ইস্তেহার একটা প্রপোজাল, ইস্তেহার একটা প্রপোজাল, কিন্তু এটা পাবলিক ডোমেনে এসছে, এটা পাবলিক ডোমেনে প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে। এটা নির্মলা সীতারামন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। অর্থবল নেই খোদ দেশের অর্থমন্ত্রীর, কেন তার কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন তার বেতন, উপার্জন, সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়।
সপ্তর্ষির কাছে যাব। সপ্তর্ষি, কোথাও সেফ একটা স্পেস পেলেন না, সেই কারণেই পিছিয়ে দাঁড়ালেন নির্মলা সীতারামন। মানে এটা সকলের ক্ষেত্রেই সমান প্রযোজ্য। রাহুল গান্ধী উত্তর ভারতে তিনি দাঁড়াতে চান না, তিনি কিন্তু দক্ষিণ ভারতে ওয়ানাড থেকে লড়বেন, এবারও কিন্তু জানিয়ে দিয়েছেন। বারবার তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে উত্তর ভারতে, সেফ জোন নয়, সেই কারণে দাঁড়ালেন না। নির্মলা সীতারামনের ক্ষেত্রে সেটাই সত্যি, রাজ্যসভায় তিনি সাংসদ ছিলেন এবং কোথাও সেই সেফ জোনটা থেকে বেরোতে চান না। না না, সেরকম না। তো উনার মনে হয়েছে উনার ব্যক্তিগত মন্তব্য, উনি কী করেছেন এটা আমার কাছে আলোকপাত করার বিষয় নয়। বিষয় হচ্ছে দল যখন তাকে যে জায়গায় বলবেন সেই জায়গায় দাঁড়াতে হবে। এটা দলের যদি অনুগত সৈনিক হয় এটা করতে হবে। যেরকম আমি বলছি, আমি আপনাকে বলছি, যেরকম দেখবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে নিয়ে আসা হয়েছে। এখানে ব্যক্তির কোনো চয়েস থাকে না, দলের একজন সৈনিক হিসেবে তাকে যেখানে পাঠানো হয়। একসঙ্গে নয়, আমি বলছি কর্মী তো, দুজনেই তো কর্মী। আজকে উনি অর্থমন্ত্রী হতে পারেন, আজকে দেখুন সুকান্ত মজুমদারকে যেখানে দিয়েছে দল সেখানে দাঁড়িয়েছেন, দেবশ্রী চৌধুরীকে উত্তরবঙ্গ থেকে নিয়ে চলে আসা হয়েছে দক্ষিণ কলকাতায়। অর্থাৎ দল যেটা চাইবে, দলের উপর তো কেউ হতে পারে না। একটা রাজনৈতিক দল সে কি করবে সেটা যদি মানে আমাদের স্টুডিওর বিশ্লেষণ হতে পারে, এটা মনে হয় কাম্য নয়। কারণ যে কোনো দলের তার নিজস্ব পন্থা রয়েছে, গতি প্রকৃতি রয়েছে, সে কিভাবে তার ইলেকশন ম্যানেজমেন্ট। একদম, দল একেবারে নিজস্ব পন্থাই কিন্তু ক্যান্ডিডেট নির্বাচন করেছে। বিজেপির ক্ষেত্রে কিন্তু মানে সন্দেশখালীর ক্ষেত্রে যে ভাবনাটা কাজ করেছে রাহুল দা, কৃষ্ণনগরের ক্ষেত্রে সেই ভাবনাটা কাজ করেছে। আবার যদি আমরা একেবারে উত্তরবঙ্গ দেখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্বাচন করেছেন, তাতে যেখানে দার্জিলিংয়ে গোপাল লামাকে দাঁড় করিয়েছেন, সেখানে বিজেপি কিন্তু রাজু বিস্তের হাত ছাড়তে রাজি হলো না এবং সেখানে এবার নির্দল হিসেবে মাথাচাড়া দিতে চলেছেন আরেকজন, বিষ্ণুপ্রসাদ শর্মা। না না, আমার দুঃখের কথা কি বলতো, স্বচ্ছবলের অর্থমন্ত্রী যিনি স্বচ্ছবল বাজেট পেশ করেছেন, একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ টিকিট পাচ্ছেন না বা দাঁড়াতে পাচ্ছেন না বা দাঁড়াতে চাইছেন না, উনি নিজের কোনো ব্যক্তিগত কারণে। আর অথচ দেখো যারা বিরাট যাদের একসময় বিজেপিরা চোর বলতো, নারায়ণ রানে থেকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে, অজিত পর থেকে আরম্ভ করে, ইভেন নতুন জিন্দাল সাহেব এবং অশোক চৌহান, তাদের মালা পরিয়ে নিয়ে এসে টিকিট দেওয়া হচ্ছে, তাদের বড় বড় জায়গা দেওয়া হচ্ছে। এবং আজকে নির্মলা সীতারামনের মতো মানুষকে কোনো দলে তার জায়গা থাকছে না। আমি যদি আপনার এই ভার্সনটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, আমি সপ্তর্ষি আসবো, আমি চন্দ্রের কাছে এই জায়গায় আসবো। প্রধানমন্ত্রী তিনি তার নির্দিষ্ট কেন্দ্র বারাণসী, সেখান থেকে দাঁড়াচ্ছেন, লখনৌ থেকে নির্দিষ্ট ব্যক্তি দাঁড়াচ্ছেন, একেবারে মানে রাজনাথ সিং এর জন্যই বলুন বা আমাদের অমিত শাহর জন্যই বলুন বা প্রধানমন্ত্রীর জন্যই বলুন, আসনগুলো কিন্তু নির্দিষ্ট। কোথাও নির্মলা সীতারামনকে খুব পরিকল্পিতভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে, সেটা উপলব্ধি করেই তিনি সরে দাঁড়ালেন। যদি এটা হয় অবশ্যই, কারণ আমরা খালি নই, প্রধানমন্ত্রী নিজে জানেন উনি কী কী বলেছেন এবং নির্মলা সীতারামনকে দিয়ে কী কী করিয়েছেন। একদম নির্দিষ্টভাবে এটাই ঘটনা। নির্মলা সীতারামনের মতো একজন শিক্ষিতা মহিলাকে বলতে বাধ্য করেছিলেন যে আমি পেঁয়াজের দাম বেড়ে গেছে, এই ব্যাপারটা আমি খোঁজ রাখি না, কারণ আমি নিজে নিরামিষাসী। এই ধরনের কথাবার্তা ওনার মতো একজন প্রাজ্ঞ মহিলাকে বলতে বাধ্য করেছে সংসদের মধ্যে বসে। যে জায়গাটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাইছি, পরিষ্কার যে ইলেকট্রাল বন্ডের টাকা বাকিদের জন্য খরচ হলেও নির্মলা সীতারামনের জন্য খরচ হবে না, এইটা বলে দিয়েছে। যে কারণে নির্মলা সীতারামন খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, আমার যা টাকা পয়সা সেটা একান্তভাবে আমারই, দেশের সম্পত্তি নয়। অর্থাৎ ইলেকট্রাল বন্ডের টাকা ওনাকে দেওয়া হবে না, এইটাই বলে দেওয়া হয়েছে। যাকে এইটা পরিষ্কার হয়ে গেল যে মানুষের প্রতি যে বিশ্বাসঘাতকতা বিজেপি করেছে তার দায় নির্মলা সীতারামন। কিন্তু সলিলদা, পাশাপাশি এটাও তো একটা মানার ব্যাপার আছে যে নির্বাচন কমিশন এবার কিন্তু একেবারে প্রচারের জন্য অর্থটা বেঁধে দিয়েছে, নির্দিষ্ট অর্থের মধ্যে প্রচার সারতে হবে। নির্মলা সীতারামন সেইটুকু চান্সও নিলেন না। কুসুমতা, আমি এক সেকেন্ডে একটাই কথা বলবো। দেখো, তুমি যদি ক্রোনোলজিক্যালি দেখো, প্রথমে নির্মলা সীতারামনের স্বামী বললেন, তারপরে দেখো ওনাকে যে জায়গাটা অফার দেওয়া হলো, একটা যে লুজিং সিট, 2, 3 নম্বর হচ্ছে যে সপ্তর্ষি বলছে আমাদের দলে একটা শৃঙ্খলা আছে। তো শৃঙ্খলা যদি থাকে তাহলে ওনার শৃঙ্খলা পরায়ণতার অভাব, ওনার আনুগত্যের অভাব। ওনাকে যে দক্ষিণ ভারতে দিয়েছে উনি সেটা গেলেন না, উনি বললেন আমি আমার অর্জিত টাকাতে আমি কেন লড়বো, তার মানে ওনাকে টাকা দেওয়া হবে না। সুতরাং একটা কিন্তু ইনার রিফট কিন্তু পারসিস্ট করছে ইন বিজেপি। একেবারে অন্দরের খবর অবশ্যই ভবিষ্যতে জানা যাবে। তবে আপাতত আলোচনার সময়সীমা শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।